আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব পপুলেশন ডেনসিটি বা জনঘনত্ব নিয়ে। এটা তোমাদের এইচএসে অর্থাৎ 12-এর থার্ড সেমিস্টারে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার। এই পপুলেশন চ্যাপ্টার থেকে আমার আগে দুটো ক্লাস করে দেয়া আছে। আমি যেহেতু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে আলোচনার পর সমস্ত রকমের এমসিকিউ নিয়ে ওই চ্যাপ্টারটা আলোচনা শেষ করে আবার পরবর্তী চ্যাপ্টারে প্রবেশ করি, এবং পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ এইভাবেই আমার ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির 5টা যে চ্যাপ্টার সেখানে সমস্ত ক্লাসগুলো করে দেওয়া আছে। আমার চ্যানেলে গেলে তোমরা প্লেলিস্টে পাবে। তাই মূল আলোচনা শুরু করার আগে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। জনঘনত্ব বা পপুলেশন ডেনসিটি, দেখো এর আগে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা কোথায় কম কোথায় বেশি শুধু নয়, পৃথিবী সৃষ্টির পর কখন মানুষের উদ্ভব হয়েছে এবং সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির যে গতি প্রকৃতি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। কোন মহাদেশে জনসংখ্যা কম, জনঘনত্ব কম, কোথায় বেশি, শুধু জাস্ট আমরা উপর আলোচনা করেছি। আজকে জনঘনত্বের ভিত্তিতে আমরা পৃথিবীকে কতগুলো অঞ্চলে ভাগ করব এবং কেন কোথাও জনঘনত্ব কম কোথাও বেশি সেটা ডিটেল আলোচনা করব। পৃথিবীতে বর্তমানে আমরা জানি 801 কোটির বেশি জনসংখ্যা, কিন্তু এই জনসংখ্যা কিন্তু সব জায়গায় সমানভাবে বন্টন হয়ে নেই। যেমন আমরা দুর্গম পার্বত্য অঞ্চল বলো বা মরু অঞ্চল বলো, তুষারাবৃত যে বরফাচ্ছাদিত 2 মেরু অঞ্চল বলো, এই জায়গাগুলোতে জনবসতি প্রায় নেই বললেই চলে। তবে পৃথিবীর মোট যে জনসংখ্যা এবং পৃথিবীর আয়তনের ভিত্তিতে একটা গড় জনঘনত্ব নির্ণয় করা হয়েছে, সেটা হচ্ছে প্রতি বর্গকিমিতে 54 জন। এই যে প্রতি বর্গকিমিতে 54 জন, এটা গড়ে সমগ্র পৃথিবী ধরলে, কিন্তু যদি আমরা এশিয়া মহাদেশের জনঘনত্ব দেখি সেটা সবচেয়ে বেশি। গড়ে প্রতি বর্গ কিমিতে 148 জনের বেশি বসবাস করেন। 148.4 148.4 জন প্রতি বর্গ কিমি এই হিসাবে এশিয়া মহাদেশে বসবাস করে। সেখানে ওশিয়ানিয়া মহাদেশে মাত্র 5.4 জন প্রতি বর্গ কিমিতে এই হিসাবে বসবাস করেন। অর্থাৎ এশিয়া মহাদেশে সর্বাধিক জনঘনত্ব, ওশিয়ানিয়া মহাদেশে সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়। সমগ্র বিশ্বের মহাদেশ বা অঞ্চলভেদে জনঘনত্বের যে তারতম্য দেখা যায়, সেই তারতম্যের ভিত্তিতে পৃথিবীকে 5টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আমরা এখানে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে কতজন এবং এই যে অঞ্চলে ভাগ করা হয়েছে সেই অঞ্চলগুলি কত ক্ষেত্রফল, পৃথিবীর মোট ক্ষেত্রফলের কত শতাংশ দখল করে আছে এবং সেই জনসংখ্যাটা শতকরা কত জনসংখ্যা, সেটা ছকের আকারে দেখব। প্রথম হচ্ছে অতি নিবিড় বা অতি জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে 100 জনের বেশি প্রতি বর্গকিমিতে বসবাস করবে। এটা পৃথিবীর 9% এলাকা দখল করে আছে এবং পৃথিবীর 65% মানুষ এই অতি নিবিড় বা অতি ঘনত্বযুক্ত অঞ্চলে বসবাস করে। এরপরে জনঘনত্বটা তুলনামূলক কম, প্রতি বর্গকিমিতে 51 থেকে 100 জন, যেটাকে বলা হচ্ছে নিবিড় বা উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল, যা পৃথিবীর মোট ক্ষেত্রফলের 6% দখল করে আছে এবং পৃথিবীর মোট জনসংখ্যার 15%। এরপর 3 নম্বরে ভাগ নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে 11 থেকে 50 জন মানুষ প্রতি বর্গকিমিতে বসবাস করেন। এটা পৃথিবীর মোট ক্ষেত্রফলের কত শতাংশ দখল করে আছে? 10% এবং পৃথিবীর মোট জনসংখ্যার 12%। এরপরে দেখব বিরল বা নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে প্রতি বর্গকিমিতে 1 থেকে 10 জন বাস করেন। এটা পৃথিবীর মোট ক্ষেত্রফলের 20% অঞ্চল এবং পৃথিবীর মোট জনসংখ্যার 7 জন মানুষ এই বিরল বা নিম্ন জনঘনত্ব অঞ্চলে বসবাস করে। এরপরে অতি বিরল বা অতি নিম্ন জনঘনত্ব অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিমিতে 1 জনেরও কম মানুষ। হিসাব করে দেখা গেছে
যে হয়তো 2 বর্গ কিমি এলাকায় একজন বা 3 বর্গ কিমি এলাকায় দুজন, তাহলে প্রতি বর্গ কিমিতে একজনের কম হচ্ছে। এটা পৃথিবীর আয়তনের কত শতাংশ? 55% অঞ্চল এইভাবেই রয়েছে যেখানে জনসংখ্যা অতি বিরল বা অতি নিম্ন জনঘনত্ব যুক্ত। এখানে কত পার্সেন্ট মানুষ বসবাস করেন? না মাত্র 1%। এবারে দেখব অতি নিবিড় বা অতি উচ্চ জনঘনত্বপূর্ণ অঞ্চল, ভেরি হাই পপুলেশন ডেন্সিটি জোন। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রতি বর্গ কিমি এলাকায় গড়ে 100 জন বা তার বেশি লোক বসবাস করেন তাকেই আমরা বলেছি অতি নিবিড় বা অতি উচ্চ জনঘনত্বপূর্ণ অঞ্চল। এটা আগেই বললাম ছক থেকে যে পৃথিবীর মোট এলাকার এটা 9% স্থান জুড়ে আছে এবং এখানে পৃথিবীর মোট জনসংখ্যার 65% লোক বসবাস করে। তাহলে পৃথিবীর যে আয়তন তার প্রেক্ষিতে অঞ্চলটা কিন্তু খুবই কম, কিন্তু পৃথিবীর জনসংখ্যার অনেক শতাংশই 65% মানে ম্যাক্সিমামের বেশি মানুষ এই অঞ্চলটাতে বসবাস করে। এই অঞ্চলগুলো কোথায়? এশিয়া মহাদেশ। এখানে বিশ্বের মোট জনসংখ্যার 55% লোক বসবাস করেন। অঞ্চলগুলি কোথায়? হিমালয় পার্বত্য অঞ্চল ও থর মরুভূমি বাদে সমগ্র ভারত। তাহলে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল ও থর মরুভূমি অঞ্চল কিন্তু জনবিরল। এই অঞ্চলটা বাদ দিলে বেশিরভাগ অংশটাই সমভূমি এবং এখানে অতি উচ্চ জনঘনত্ব দেখা যায়। এছাড়া চীনের কোন অংশ বাদ দিয়ে মধ্যভাগের পার্বত্য মরু অঞ্চল বাদে চীন। পার্বত্য চট্টগ্রাম বাদে বাংলাদেশের জনসংখ্যা বা জনঘনত্ব বেশি। জাপান, পাকিস্তানের সিন্ধু বদ্বীপ, মায়ানমারের ইরাবতী নদী অববাহিকা ও বদ্বীপ অঞ্চল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, মেনাম, মেকং নদী অববাহিকা, ভিয়েতনাম, ফিলিপাইন্স, লাওস, উত্তর ও দক্ষিণ কোরিয়াতে। দেখো, আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে এইখানে যত পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলগুলো বাদ দিলে বাকি অঞ্চলগুলো জনবসতি গড়ে ওঠার উপযুক্ত। কিন্তু ধরো এই যে গ্রিনল্যান্ড তুষারাচ্ছাদিত বা মেরু অঞ্চল, 2 মেরু অঞ্চল, এখানে জনসংখ্যা কিন্তু অনেকটাই কমে যায়। জনসংখ্যা কমে যায় মানে জনঘনত্বও কমে যাচ্ছে। মালভূমি অঞ্চলে জনসংখ্যা তুলনামূলক কম, কিন্তু যেগুলো সবুজ দেখতে পাচ্ছ সমভূমি অঞ্চল, সেখানে জনঘনত্ব অনেকটাই বেশি। ইউরোপের কোথায় কোথায় এই অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল দেখা যায়? না, এখানে বিশ্বের প্রায় 8% জনসংখ্যা রয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, নেদারল্যান্ড। যুক্তরাজ্য ঠিক এইখানটাতে অবস্থিত, এখানটাতে ইতালি, এখানটাতে নেদারল্যান্ড। জার্মানির রাইন নদীর অববাহিকা উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল। ফ্রান্স, বেলজিয়াম, ইউক্রেন, রাশিয়ার মস্কো অঞ্চল। এছাড়া সুইডেন, পোল্যান্ড, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল। আমেরিকা, এই অঞ্চলে বিশ্বের 6% লোক রয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্বাংশে মিসিসিপি নদীর অববাহিকা থেকে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরের উপকূল ভাগ এবং কানাডার দক্ষিণ পূর্ব অংশে কৃষি ও শিল্পের উন্নতির জন্য জনসংখ্যার আধিক্য দেখা যায়। এছাড়া অন্য কোথায় দেখা যায়? এছাড়া আফ্রিকা মহাদেশের নীলনদ অববাহিকা, অস্ট্রেলিয়ার মারডার্লিং অববাহিকা। দেখো, যে কোনো নদী অববাহিকা সমভূমি অঞ্চল জনবসতি গড়ে ওঠার জন্য আদর্শ এবং সেখানে অতি নিবিড় জনঘনত্ব দেখা যায়, যেখানে পৃথিবীর মোট জনসংখ্যার 1% লোক বসবাস করে। অতি উচ্চ জনঘনত্বের কারণ কি? না অনুকূল জলবায়ু। অতি নিবিড় জনবসতি অঞ্চলের অধিকাংশ স্থানেই মনুষ্য বসতির উপযোগী আর্দ্র মৌসুমী চিন্দশীয় ও স্বাস্থ্যকর নাতিশীতোষ্ণ লরেশীয় জলবায়ু বিরাজ করে। এই কারণে জীবনযাপনের অনুকূল জলবায়ুকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। তাহলে প্রথম এই যে অতি নিবিড় জনবসতির কারণ হচ্ছে অনুকূল জলবায়ু। এরপরে উর্বর মৃত্তিকা, যদি নদী উপত্যকা হয়, বদ্বীপ হয়, উপকূলীয় অঞ্চল হয়, সেখানকার উর্বর সমভূমি কৃষিকাজের সহায়ক, ফলে সেখানে প্রচুর মানুষ বসবাস করে। নদী অববাহিকা, নীলনদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নিপার, সেন্ট লরেন্স, মিসিসিপি, রাইন, পো ইত্যাদি নদীর উর্বর সমতল অববাহিকা। সেই কারণে প্রাচীন কাল থেকে কৃষি, মৎস্য সংগ্রহ, জলসেচ, জলপথ, বাণিজ্য, শিল্পকে কেন্দ্র করে নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে। উন্নত পরিবহন ব্যবস্থা, সমতল অঞ্চল হলেই সেখানে পরিবহন ব্যবস্থা উন্নত হবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে সমভূমির বিস্তৃতির জন্য ঘন জালিকার মতো সড়ক, রেলপথ বিস্তৃত। এছাড়া উন্নত বিমান ও নৌপরিবহন ব্যবস্থা রয়েছে, যা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের সর্বাধিক বিকাশকে ত্বরান্বিত করে। খনিজ সম্পদের প্রাচুর্য, এই অঞ্চলগুলি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, লৌহ, টিন, বক্সাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ সম্পদে পরিপূর্ণ।
তাই শিল্প ও ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি ঘটেছে এবং জনবসতিপূর্ণ শহর নগর গড়ে উঠেছে। শিল্প সমৃদ্ধ অঞ্চল, যেহেতু এই অঞ্চল খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ, তাই খনিজ ভিত্তিক ও কৃষিজ পশুজ ভিত্তিক বৃহৎ শিল্পাঞ্চলের বিকাশ ঘটেছে। যেমন নিউ ইংল্যান্ড বৃহৎ হ্রদ অঞ্চল, নিউ ইয়র্ক টরন্টো অঞ্চল, মস্কো রুট শিল্পাঞ্চল। আচ্ছা, বৃহৎ হ্রদ অঞ্চল দুবার এসে গেছে। রুট শিল্পাঞ্চল, পো শিল্পাঞ্চল, শানসি, তাইওয়ান, মুম্বাই, পুনে, হুগলি, গুরগাঁও প্রভৃতি শিল্পাঞ্চল গড়ে উঠেছে। শহর ও নগর বসতির বিকাশের সহায়ক হয়েছে, জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে। কৃষিজ সম্পদ, বিস্তীর্ণ নদী অববাহিকা, উর্বর পলিমৃত্তিকার জন্য এখানে জীবন ধারণের উপযোগী যেগুলো প্রাথমিক খাদ্য, ধান, গম, বিট, রাই, চা, রাবার, কফি, শাকসবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং এই সমস্ত ফসলকে শস্যাবর্তনের মাধ্যমে একই জমিতে ৩-৪ বার করে ফসল চাষ করা হচ্ছে। কৃষিকার্যের ব্যাপক সুবিধার কারণে এখানে ঘন জনবসতি গড়ে উঠেছে, ফলে জনঘনত্ব হয়েছে অধিক। যেহেতু কৃষি, শিল্প, খনিজ সম্পদে সমৃদ্ধ, তাই এখানে বাণিজ্যেরও বিপুল বিস্তার ঘটেছে। ফলে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকায় প্রচুর মানুষ কাজের আশায় বসতি স্থাপন করে এবং ঘন জনবসতি গড়ে তোলে। যেমন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে খাদ্যশস্যের উৎপাদনকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠায় এই অঞ্চলে অতি জনঘনত্ব দেখা যায়। এছাড়া এই অতি জনঘনত্বপূর্ণ অঞ্চলগুলোতে আমরা দেখব পর্যাপ্ত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক অপ্রচলিত বিদ্যুৎ শক্তির যোগান রয়েছে। নগরায়নের হার খুব বেশি। অশিক্ষা এবং দারিদ্র্য অর্থাৎ সচেতনতার অভাবও জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ঘটায়। এছাড়া পরিব্রাজনও একটা বিরাট ফ্যাক্টর কাজ করে, কারণ এই জায়গাগুলো জনবসতি গড়ে ওঠার অনুকূল, তো ফলে প্রতিকূল অঞ্চল থেকে বা যেই সমস্ত অঞ্চল দাঙ্গা অশান্তি এইগুলো লেগে আছে সেখান থেকে মানুষ তাদের জীবন ধারণের উপযোগী সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়ার আশায় এই অঞ্চলগুলোতে চলে আসে। এরপরে আসবো 2 নম্বরের নিবিড় বা উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে প্রতি বর্গ কিমিতে 51 থেকে 100 জন বাস করে, যা পৃথিবীর মোট এলাকার 6% এবং পৃথিবীর মোট জনসংখ্যার 15% লোক এখানে বাস করে। এখানে অঞ্চলগুলো কোথায়? এশিয়া দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, চীনের নিম্ন মালভূমি অঞ্চল, পাকিস্তানের পশ্চিমাংশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভিয়েতনাম। আমরা শ্রীলঙ্কাকে অতি উচ্চ জনঘনত্বের মধ্যে রেখেছিলাম। অতি উচ্চ জনঘনত্ব যেখানে বেশি সুবিধা, তার চেয়ে তুলনামূলক কম সুবিধাযুক্ত স্থানগুলোর কথাই এখানে উল্লেখ করা হয়েছে। ইউরোপের জার্মানি, পোল্যান্ড, রোমানিয়া, ফ্রান্সের দক্ষিণ ও মধ্যভাগ, যুগোস্লাভিয়ার পূর্বাংশ, হাঙ্গেরি, পশ্চিম রাশিয়া, উত্তর আমেরিকার ইউএসের ক্যালিফোর্নিয়া উপকূল, মেক্সিকো উপকূল, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের দক্ষিণ পূর্বাংশ, আর্জেন্টিনার মধ্য পম্পাস অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল। এই উচ্চ জনঘনত্ব হয়েছে কেন? তার কারণ কি? উর্বর সমতল ভূভাগ। যে কারণগুলো আগেই বলে এলাম, এখানেও সে একই কারণ। এখানেও ভূমিভাগের অনেকটা অংশই উর্বর, ফলে কৃষিকাজের অনুকূল। এখানেও জলবায়ু মৃদু এবং সমভাবাপন্ন, ফলে যেমন কৃষিকাজের উপযোগী, সেটা আবার শিল্প শ্রমিকদের ক্লান্তিহীনভাবে কাজ করে যেতে পারে। ফলে কৃষি শিল্প দুটোতেই সমৃদ্ধ হয়ে উঠেছে। কৃষির উন্নতি, উর্বর কৃষিজমি, সমতল ভূপ্রকৃতি, অনুকূল জলবায়ু, প্রযুক্তিবিদ্যার উন্নতি প্রভৃতি একাধিক অনুকূল পরিস্থিতির সুযোগ নিয়ে অঞ্চলগুলি কৃষিকাজে সমৃদ্ধ। খনিজ সম্পদের প্রাচুর্য, অঞ্চলগুলির মধ্যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, চীনের নিম্ন মালভূমি অঞ্চল ইত্যাদি একাধিক মালভূমি অঞ্চল খনিজ সম্পদে ভীষণভাবে সমৃদ্ধ। দেখো, আমাদের ভারতের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটাও এর মধ্যে পড়ছে। দ্রুত শিল্পায়ন ও নগরায়ন, অতি নিবিড় জনঘনত্বযুক্ত যে অঞ্চলগুলো, সেগুলো শিল্প সমৃদ্ধ না হলেও দ্রুত শিল্পায়ন নগরায়ন ঘটছে। ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটছে। উন্নত প্রযুক্তিবিদ্যার কারণে এই জায়গাগুলো আরও বেশি দ্রুত উন্নতি লাভ করছে, যেমন সেখানে জনসংখ্যা এবং জনবসতি বাড়ছে, ফলে জনঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এরপরে 3 নম্বরে মধ্যম বা নাতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল। যে সমস্ত অঞ্চলগুলোতে প্রতি বর্গ কিমিতে গড়ে 11 থেকে 50 জন বাস করে, তাকে বলছে নাতি নিবিড় বা মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল। এটা পৃথিবীর মোট এলাকার কত পার্সেন্ট? 10%। এবং এখানে পৃথিবীর মোট জনসংখ্যার 12% লোক বাস করে। জায়গাগুলো কোথায়? এশিয়ার ইরান, ইরাক, তুর্কমেনিস্তান, ইসরায়েল, তুরস্কের দক্ষিণ পশ্চিমাংশ, লেবানন। আফ্রিকার কোথায়? নাইজেরিয়া, ঘানা, গিনি, দক্ষিণ আফ্রিকা, উত্তর আলজেরিয়া, ক্যামেরুন। ইউরোপের জর্জিয়া, গ্রিস, পূর্ব রাশিয়া, বুলগেরিয়া, আজারবাইজান, বেলারুস, স্পেন।
উত্তর আমেরিকা ইউএসএ দক্ষিণ মধ্য পূর্বাংশ কানাডার কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, পূর্ব ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে উপকূল, ভেনেজুয়েলা। ওশিয়ানিয়ার নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি সমভূমি, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল ভাগ। এই মধ্যম জনঘনত্ব অর্থাৎ জনঘনত্বটা প্রতি বর্গকিমিতে অনেকটাই কমে গেল, 11 থেকে 50 জন। এর কারণ কি? কৃষিজমির পরিমাণ সীমিত, বেশিরভাগ অঞ্চলটায় মালভূমির অন্তর্গত, না হলে অনুর্বর রুক্ষ বন্ধুর ভূপ্রকৃতি। বেশিরভাগ অংশ হয় বনভূমি না হয় তৃণভূমি দিয়ে ঢাকা, ফলে কৃষি শিল্পের বিকাশ কম। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৃণভূমি, সেই কারণে পশুপালন বিকাশ লাভ করলেও কৃষিকাজ কিন্তু সেভাবে সফলতা পায়নি। অনুকূল জলবায়ুর কারণে মাঝারি প্রকৃতির জনবসতি দেখা যায়। নদী অববাহিকা অঞ্চলগুলোতেও মাঝারি জনবসতি, এবং সবচেয়ে বড় বড় নদী অববাহিকাগুলোতে আমরা দেখে নিয়েছি যে সেখানে অতি নিবিড় জনঘনত্বপূর্ণ অঞ্চল। খনিজ সম্পদের প্রাপ্তি, এখানে সব কিছুই মাঝারি, মধ্যম প্রকৃতির শিল্প সমাবেশ, পরিবহন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদিও মধ্যম মানের, যেহেতু প্রকৃতিরা কিছুটা বন্ধুর হয়ে যাচ্ছে। এরপরে 4-এর দিকে যাব, বিরল বা নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল, যেখানে জনঘনত্ব অনেক কমে যাচ্ছে, 1 থেকে 10 জন প্রতি বর্গকিমিতে বসবাস করে। এটা পৃথিবীর কিন্তু মোট এলাকার অনেকটাই, 20% স্থান, এবং মোট জনসংখ্যার 7% লোক এখানে বসবাস করে। অঞ্চলগুলো কোথায়? রাশিয়ার তৈগা বনভূমি অঞ্চল, নেপালের পার্বত্য অঞ্চল, আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। এটা গেল এশিয়ার। আফ্রিকার মধ্যে মধ্য পূর্বাংশের সাভানা অঞ্চল, দক্ষিণে ভেল্ট তৃণভূমি অঞ্চল। ইউরোপের উত্তর মধ্যাংশের স্টেপ তৃণভূমি অঞ্চল, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। উত্তর আমেরিকার কানাডার সরলবর্গীয় বনভূমি। দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চল, ব্রাজিলের উচ্চভূমি অঞ্চল, প্রেরি তৃণভূমি অঞ্চল। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিম্ন জনঘনত্ব দেখছি যে সেখানে কৃষিকাজ প্রায় হয় না এবং ঘাস জন্মায়, সেখানে তৃণভূমি। ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়ার ডাউন তৃণভূমি এলাকা, নিউজিল্যান্ডের বেশ কিছু অংশে এই নিম্ন জনঘনত্ব দেখা যায়। নিম্ন জনঘনত্বের কারণ বুঝতেই পারছে, অনুর্বর রুক্ষ মৃত্তিকাযুক্ত অঞ্চল। অনুর্বর রুক্ষ মৃত্তিকাযুক্ত ভূপ্রকৃতি, কৃষিকাজ যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, ফলে কোনোরূপ শিল্প গড়ে ওঠে না, ব্যবসা বাণিজ্যেও এই অঞ্চলগুলো উন্নত না। কোথাও উষ্ণ, কোথাও হিমশীতল প্রতিকূল জলবায়ুর উপস্থিতি, জলবায়ু মনুষ্য বসতির উপযোগী নয়। বেশিরভাগ অঞ্চলটাই তৃণভূমির বিস্তার, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বনভূমির অবস্থান দেখা যায়, ফলে কৃষি শিল্প নগরায়ণ কোনোটাই সম্ভব হচ্ছে না, সবগুলোর পথেই বাধার সৃষ্টি করছে। মরুভূমির অবস্থান, কোনো কোনো স্থানে মরুভূমির অবস্থান জনপদ ও কৃষি শিল্প স্থাপনে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে। এরপরে 5-এর দিকে যাব, অতি বিরল বা অতি নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে প্রতি বর্গকিমি এলাকায় একজনেরও কম মানুষ বাস করে, মানে হয়তো 5 বর্গকিমি এলাকা ঘুরলে সেখানে 2 জন কি 3 জন বাস করে, এই রকম হলে তাকে বলছে অতি বিরল বা অতি নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল। সমগ্র বিশ্বের 50%-এরও বেশি অঞ্চল এই রকম অতি বিরল বা নিম্ন জনঘনত্ব অঞ্চল, যেখানে পৃথিবীর মাত্র 1% বিক্ষিপ্তভাবে বসবাস করে। এটা কোথায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে পার্বত্য অঞ্চল বা তুষারে ঢাকা অঞ্চল বা মরু অঞ্চল। থর মরুভূমি, আরব মরুভূমি, মধ্য এশিয়ার গভীর মরুভূমি, হিমালয় পার্বত্য অঞ্চল, আফগানিস্তান থেকে মঙ্গোলিয়া হয়ে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের তীর পর্যন্ত বিস্তৃত অঞ্চল, জনসংখ্যার পরিমাণ খুবই কম। আফ্রিকা সাহারা, কালাহারি মরু অঞ্চল, আটলাস পার্বত্য অঞ্চল, কঙ্গো অববাহিকা, আফ্রিকার জাইরে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যও জনবিরল। ইউরোপ মহাদেশে আটলান্টিকের তীরবর্তী নরওয়ে, সুইডেন, রাশিয়ার উত্তর ও উত্তর পশ্চিম থেকে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ভূমি পর্যন্ত প্রায় 9600 কিমি, এবং আল্পস পার্বত্য অঞ্চল, এখানটাতে আছে আল্পস পার্বত্য অঞ্চল, এগুলো অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল। অস্ট্রেলিয়া আন্টার্কটিকা তুষারাবৃত হওয়ার জন্য অস্ট্রেলিয়ার মরু অঞ্চল এবং গ্রেট ডিভাইডিং রেঞ্জ পার্বত্য অঞ্চল জনবিরল। দক্ষিণ আমেরিকার কোথায়? দক্ষিণ আমেরিকা আমরা জানি আমাজন অববাহিকা অত্যন্ত ঘন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অবস্থান করছে। এছাড়া আমাজনের পশ্চিম প্রান্ত, এছাড়া দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্ত জুড়ে আছে আন্দিজ পার্বত্য অঞ্চল। এই মহাদেশের দক্ষিণ প্রান্তের টেরাভেল কিউবো অঞ্চল জনবিরল। এই অতি নিম্ন জনঘনত্বের কারণ কি? মরু অঞ্চল বা দুর্গম তুষারাবৃত অঞ্চলের কারণে বেশিরভাগ অংশই বালি না হয় বরফে ঢাকা। এরকম অনুর্বর রুক্ষ মৃত্তিকা শুধু কৃষিকাজ নয়, কোনো কাজেরই উপযোগী নয়। বন্ধুর ভূপ্রকৃতি, দুর্গম বন্ধুর ভূপ্রকৃতির জন্য যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, ফলে কি কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন কোনো কিছুই এখানে গড়ে তোলা সম্ভব নয়। ফলে জনপদ বা শহর নগর গ্রাম কোনো জনপদই গড়ে ওঠে না। অতি উষ্ণ বা হিমশীতল জলবায়ু, অতি উষ্ণ মরু জলবায়ু না হয় অতি শীতল মেরু জলবায়ু মানুষের জীবনযাপনের জন্য প্রতিকূল আবহাওয়া তৈরি করে।
ফলে উপরোক্ত অঞ্চলগুলিতে জনবসতি প্রায় নেই বললেই চলে। এছাড়া কৃষি জমির অভাব রয়েছে, মৃত্তিকা হয় রুক্ষ ভূভাগ না হলে বরফে ঢাকা। শিল্প পরিকাঠামোর অভাব রয়েছে, উপযুক্ত জমির অভাব, মানে বরফে ঢাকাই হোক আর বালিতে ঢাকাই হোক, সেখানে তো কোনো রকম কৃষি শিল্পের সংস্থান সম্ভব হবে না। দুর্গম অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কৃষিজ খনিজ কাঁচামালের অভাব প্রভৃতি কারণে অঞ্চলগুলিতে শিল্প গড়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই। অনুন্নত পরিবহন ব্যবস্থা, তুষারাবৃত কুমেরু মহাদেশ, গ্রিনল্যান্ড, সাহারা মরুভূমি অঞ্চল, এইগুলোতে কোনোভাবেই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। তাহলে এই গেল ঘনত্ব বিষয়ক আলোচনা পুরো পৃথিবীর ভিত্তিতে। এরপরে আমরা পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যা সংক্রান্ত বৈশিষ্ট্য দেখব। পৃথিবীর উন্নত দেশ কোনগুলো? জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন, জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ দ্বীপপুঞ্জ প্রভৃতি উন্নত দেশগুলি জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম। অপরদিকে ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক, আর্জেন্টিনা, ব্রাজিল উন্নয়নশীল দেশে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই বেশি। উন্নত উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধির পার্থক্যের কারণ এখানে দেখো। উন্নত দেশসমূহের জনসংখ্যা সংক্রান্ত বৈশিষ্ট্য। এই দেশগুলির অধিবাসীরা পুষ্টিকর সুষম খাদ্য গ্রহণ করে। এখানকার সব দেশে আধুনিক চিকিৎসার সুযোগ রয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নত। প্রতিটি উন্নত দেশ শিল্পে উন্নত। এখানকার জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম। অধিকাংশ অধিবাসী শহরে বসবাস করেন। এখানকার অধিকাংশ মানুষ সুশিক্ষিত। জন্ম নিয়ন্ত্রণ নীতি সচেতনভাবে মানা হয় এবং সঠিক সময়ে বিবাহ হয়। উন্নয়নশীল দেশে জনসংখ্যা সংক্রান্ত বৈশিষ্ট্য কি? এখানে অধিকাংশ অধিবাসীদের পুষ্টিকর ও সঠিক মাত্রায় খাদ্য গ্রহণের আর্থিক সামর্থ্য থাকে না। আধুনিক চিকিৎসার সুযোগ কম থাকে। উন্নয়ন দেশসমূহের অধিবাসীদের জীবনযাত্রা নিম্নমানের। উন্নয়নশীল দেশগুলোতে শিল্পের প্রসার সেভাবে ঘটেনি। এখানে জন্মহার মৃত্যুহার উভয়ই বেশি। অধিকাংশ মানুষ গ্রামে বাস করেন। অধিকাংশ মানুষ শিক্ষিত নয়। জন্ম নিয়ন্ত্রণ নীতি কঠিনভাবে অনুসরণ করা হয়নি। তাহলে মূলত জনঘনত্ব নিয়ে আলোচনা করা হলো। এছাড়া উন্নত উন্নয়নশীল দেশে জনসংখ্যার কিছু বৈশিষ্ট্য আমরা জানলাম। ঠিক আছে, যথেষ্ট তথ্য সমৃদ্ধ নোট তোমাদের এমসিকিউ এর জন্য যথেষ্ট কাজে লাগবে। তাই ভিডিওটা শেষ করার আগে আবার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর মন দিয়ে শুনতে থাকো ক্লাসগুলো। আমি পরপর একদম লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সমস্ত ক্লাসগুলো দিতে থাকবো। টাটা।